এরকম এইভাবে দিদাকে দেখে আমার ভীষণ মনের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমি চেয়েছিলাম যে দিদা আমাদের সকলের মধ্যেই থাকুক আর এইভাবেই বেঁচে থাকুক। মা যেন একটা বিশ্বাস ছিল ওর উপরে, এটুকু আমি জানি যে ও খুব একটা কিছু করবে, মার নামটা উজ্জ্বল করবে, সেটা আমাকে মা বলতো। দিদা আমাকে ভীষণভাবে সাপোর্ট করতো, মানে এরকম সাপোর্ট আমাকে কেউ কোনোদিন করেনি। শতবর্ষের ঋত্বিক, ৬৮ বছরে বেহালা আদর্শপল্লীর এটাই থিম। আর সেখানে অবশ্যই মেঘে ঢাকা তারা, এবং মেঘে ঢাকা তারা নিতার মুখের আদলেই কিন্তু তৈরি হচ্ছে দেবী দুর্গার মুখ। আর অবশ্যই সেই বিষয়টা ছুঁয়ে গিয়েছে তার মেয়ে এবং নাতি দুজনকেই, সুপ্রিয়া দেবীর মেয়ে এবং নাতি দুজনকেই ছুঁয়ে গিয়েছে, এবং তারা এই মুহূর্তে এই মণ্ডপে। কি মনে হচ্ছে সে দেখেই মাকে এইভাবে দেখতে পাওয়া? হ্যাঁ, মানে আমার স্বপ্নের বাইরে যে মাকে এরকমভাবে দেব। মা চলে গেছে 2018 সালে, আজকে 2025, 7 বছর হয়ে গেল। তো এত বছর বাদে একটা মা যে একটা রেকগনিশন পেলো, একটা মানে যে এত বড় অভিনেত্রী, মার সম্বন্ধে তো আর আমি মেয়ে হিসেবে বলবো না, আমি তো এত বড় মাপের অভিনেত্রী যে এত দারুণ একটা রেকগনিশন পেয়েছে, এটার জন্য আমি খুব খুশি, খুব গর্বিত। আর মা যদি বেঁচে থাকতো তো কথাই ছিল না। মা, আমি মনে করি ওপর থেকে নিশ্চয়ই দেখছে, আর আমি খুব খুশি আর খুব প্রাউড। এবার নাতির কাছে যাই। নাতির জন্য এক্সট্রা স্পেশাল হয়েছে, কারণ তোমার সঙ্গে যখন প্রথম কথা আছে, তুমি প্রথমে যে কথাটা বলেছিলে যে তোমার আঁকা ছবির কথা, তাহলে একটু বলো, একটু দর্শকরা রয়েছেন। আমার তো মানে আমি ভীষণভাবে আপ্লুত, আমি বলে বোঝাতে পারছি না আমি এখন কি অনুভব করছি, কারণ এরকম এইভাবে দিদাকে দেখে আমার ভীষণ মনের মধ্যে ভীষণ আনন্দ হচ্ছে, কারণ আমি চেয়েছিলাম যে দিদা আমাদের সকলের মধ্যেই থাকুক আর এইভাবেই বেঁচে থাকুক। আর আমি সত্যি খুব খুশি। আমি চাইবো যে আগামী দিনগুলোতে যতই অনুষ্ঠান হোক আমাদের কলকাতা শহরে, আমাদের বাংলায়, সেটা দিদাকে কেন্দ্র করে হোক, আমি সেটা অবশ্যই চাইবো। আমার ক্ষমতা কম, কিন্তু আমি যতটুকু পারি আমি সেই চেষ্টা রাখবো। আর এই যে ছবিটা যেটা দেখা যাচ্ছে, আপনারা সকলেই দেখতে পাচ্ছেন, আমি এরকমই একটা হুবহু ছবি আঁকার চেষ্টা করেছিলাম 2018 সালে। এটা একটা ট্রিবিউট দিদার জন্য, আর সেই ছবিটা আমি আজ নিয়ে এসেছি, এই স্কেচ। এটা দিদা চলে যাওয়ার পরেই আমি এঁকেছি, আর দিদার জন্য এঁকেছি। তো যখনই দিদার ব্যাপারে কথা বলি আমি ভীষণ ইমোশনাল হয়ে পড়ি, কিন্তু আমি এটুকু বলতে পারি যে এই ছবিটার মধ্যে আমি আমার প্রাণ ঢেলেই এই ছবিটা এঁকেছি। একদম বোঝাই যাচ্ছে। আর দিদার কোন কথাটা মনে পড়ে তোমার এখনো সবসময়? সেটা একটা খুব কঠিন প্রশ্ন, কারণ দিদার ব্যাপারে যখনই ভাবি আমি এই ধরনের মানুষ কোনোদিন দেখিনি, আর আমার চেয়ে বেশি আমার মা এই ধরনের মানুষ কোনোদিনই দেখেনি। তো আমি সত্যি বুঝে উঠতে পারছি না কি বলবো, বাট আমার মনে হয় দিদাই সব। হ্যাঁ, দিদাই সব।
একেবারে আমি দেখতে পাচ্ছি আবেগপ্রবণ, মানে চোখের জল ধরে রাখছো কষ্ট করে। তো কোথাও এখন এত পরিচিতি, এত নাম ডাক, সিরিয়াল এত কাজ করছো, খুব মিস করো যে এই সময়টা যদি দেখে যেতে পারতেন? আমি মায়ের কাছেও যাবো, আরও বেশি কষ্ট হয়। হ্যাঁ, অফকোর্স, অফকোর্স। মা ছেলে দুজনের চোখে জল। কি বলবেন ছেলের এত সাফল্য? সেটাই, হ্যাঁ, আমি ভাবি মা কিন্তু আমার ছেলেকে, আমার মনে আছে, অনেক কিছু ইন্সপায়ার করতো, অনেক কিছু অভিনয় সম্বন্ধে বসতো মায়ের কাছে। ইনফ্যাক্ট সারাদিন ধরে মার সঙ্গেই বসতো বেশিরভাগ। আর মা খুব গল্প করতো অভিনয়ের ব্যাপারে। মা যেন একটা বিশ্বাস ছিল ওর ওপরে, এটুকু আমি জানি যে ও খুব একটা কিছু করবে, মার নামটা উজ্জ্বল করবে, সেটা আমাকে মা বলতো। তখন ও চুপচাপ থাকতো, আঁকতো বসে বসে। তখন আমি মাকে বলতাম, মা কী হবে, ও কী করবে? মা বলতো, তুই চিন্তা করবি না, হয়তো আমি সেদিন থাকবো না, তুই দেখবি তোর বনি, ওর ডাকনাম বনি, ও কোথায় উঠে যাবে, ও আমার নামটা ধরে রাখবে। সেটা আমাকে মা সবসময় বলতো। আর আমার এখন মার কথা ভাবি আর ওকে দেখি আমি মা সবসময় ওকে ইন্সপায়ার করি যে মা ছিল ওর উপরে বিশ্বাস ছিল। সেটাই আমি বনিকে বলি সঙ্গে। আমি আসলে আমি অভিনয়ের ব্যাপারে তো সেই সময় অতটা বুঝতাম না, কিন্তু ছবি আঁকা নিয়ে আমি সব সময় দেখতাম যে দিদা আমার সবকটা ছবি খুব মন দিয়ে দেখতো, আর সেটার উপর কমেন্ট করতো, ফিডব্যাক জানাতো, এটা কি খুব সুন্দর হয়েছে, এটার চোখ অনেক বেটার হতে পারতো, এটার ঠোঁট অনেক ভালো হতে পারতো। তো অভিনয়ের চেয়ে বেশি আমার মনে হয় আমার ছবি আঁকার যে, আমি তো এটাকে ট্যালেন্ট মনে করব, কারণ পেশা হিসেবে আমি সেটাকে কখনো ভাবিনি। আমি অভিনয় হিসেবেই ভেবেছিলাম যে আমি আমার পেশা বেছে নেব। দিদা আমাকে ভীষণভাবে সাপোর্ট করতো, মানে এরকম সাপোর্ট আমাকে কেউ কোনোদিন করেনি। সো সেটাই আজকে এই দুঃখের জিনিসগুলোকে একটু বাদ দিয়ে আমি আই থিঙ্ক উই শুড বি সেলিব্রেটিং হার। আদর্শ হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আর ঋত্বিক ঘটক আমাদের পরিচালক, আমাদের বিখ্যাত পরিচালক, গোটা ভারতবর্ষের সেরা কাজ মেঘে ডাকা তারা। আমার মনে হয় সেটা পশ্চিমবঙ্গের একটা গর্ব, মেঘে ডাকা তারা, কোমল গান্ধার। আই থিঙ্ক উই শুড সেলিব্রেট সিনেমা অ্যান্ড আমি ভীষণ ভীষণ খুশি এখানে থেকে। এই সিনটা যেটা ওই দাদা আমি বাঁচতে চাই, এইটা এখানেও এটা ভীষণ সুন্দরভাবে আঁকা হয়েছে, ভীষণ সুন্দরভাবে ভাবা হয়েছে, যেহেতু মায়ের একটা ছবি ভেসে যাচ্ছে ব্যাকড্রপে। আমার মনে হয় এই 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 কনসেপ্টটা দুর্গাপুজোর সঙ্গে ভীষণভাবে যায়, একটা সুন্দর মিল আছে। আর আই থিঙ্ক দিস ইজ দ্য বেস্ট ট্রিবিউট। ইনফ্যাক্ট আমি এখানে যারা যারা রয়েছে, আপনারা, আই এম সো সরি, আপনার, হ্যাঁ হ্যাঁ, মিস্টার শঙ্কর দা, আপনি যে এই আয়োজনটা করেছেন এটার জন্য আমি ভীষণভাবে আপ্লুত। আর আমি আর আমার মা, আমরা সত্যি ভীষণ ভীষণ খুশি যে আপনি এরকম একটা ইনিশিয়েটিভ নিয়েছেন। হ্যাঁ, পুজো তো এসে গিয়েছে হচ্ছে, এবং পুজোর সাজেও তো কিভাবে পুজোটা কাটাবার প্ল্যান এবার দুজনে? মায়ের সাথেই বেশিরভাগ সময় দেওয়া, পরিবারকে যতটা সময় দেওয়া যায় আর কি। আর দিদা থাকলে তো আরও ভালো হতো, কিন্তু যে ইনিশিয়েটিভটা এনারা সবাই আজকে করেছে সেটা দেখে আমার সত্যি মনে হচ্ছে, আমার সত্যি গর্ব হচ্ছে, আর মনে হচ্ছে যে দিদা আমাদের মধ্যে বেঁচে আছে আর বেঁচে থাকবে। আর এই পুজোটাও আমরা এটাইতেই ফুলফিলড হয়ে গেল, আমাদের পুজোর যে সেলিব্রেশন, এই আজকে যেটা মায়ের এই মূর্তি হয়েছে এইসব, মানে এই যে হয়েছে এই ব্যাপারটা, এটাই একটা বিরাট সেলিব্রেশন আমাদের পুজোর কাছে। মানে এটা খুবই সুন্দর হয়েছে পুজোর বিগিনিংটা, শুরুটা। একেবারে পুজোর এর থেকে ভালো শুরু আর কি বা হতে পারে, এবং বেহালার আদর্শ পল্লীতে সেই শুরুটা যেন একটা অন্য মাত্রা এনে দিয়েছে। ক্যামেরায় রাজের সঙ্গে দেবপ্রিয় আর ঈশা।
নিতাকে এখানে ঋত্বিক ঘটক বারবার বিভিন্ন শটে প্রমাণ করে গেছে যে তিনি দুর্গা। প্রথমেই আমরা একটা বড় শট দেখতে পারি যে একটা বড় গাছ, তার মধ্যে থেকে দূর থেকে একটা মেয়ে হেঁটে আসছে এবং কাছে আসতে দেখতে পারি সেটা হচ্ছে সুপ্রিয়া দেবের নিতা। তো এখানেও সেরকম আমাদের একটা গাছের স্ট্রাকচার করা হয়েছে এবং তার মানে দূর থেকে একটা মেয়ে নিতার ক্যারেক্টার সুপ্রিয়া দেবী হেঁটে আসছে এবং আবার শেষেও গিয়ে যখন মানে সে প্রকৃতির মধ্যে থেকেই আসছে, একটা বড় গাছের মধ্যে থেকেই আসছে, আবার যখন লাস্ট সিনে গিয়ে দেখতে পাচ্ছি সে পাহাড় পর্বত নদীতে গিয়ে দাদা আমি বাঁচতে চাই করে মিলিয়ে যাচ্ছে। তো সে বারবার হিন্ট দিয়ে গেছে এ সাধারণ মেয়ে নয়। যে রাতে মোর দুয়ারগুলি ভাঙলো ঝড়ে গানটা যখন শেষ সিনটা দেখতে পাই আমরা, সেখানেও পুরো ঘরটা অন্ধকার পুরো, কিন্তু লাস্টে নিতা যখন এরকম তাকিয়ে থাকে তার মুখটা পুরো আলোকিত হয়ে যায়। মানে সেই আলোকিতটা আমরা অষ্টমী সন্ধ্যা আরতির সময় দেখতে পারি দুর্গার মুখে। তো বারবার সে দুর্গা যে নিতাই সেটা বারবার মুভিতে বারবার করে বলে গেছে। আবার তার জন্মদিনও জগদ্ধাত্রী পুজোর দিনে জন্মদিন ছিল। ওটা আমার বেড়ে ওটা গান্ধী কলোনিতে, আমার ঠিক পাশের পাড়েই আজাদগড়। তো সেখানেই এই মুভিটার পুরো শুটিংটা হয়েছিল। তো সেই আজাদগড় এখন অনেক চেঞ্জ হয়ে গেছে। তো আমার সেই আশেপাশের নিতা প্রচুর ক্যারেক্টার এরকম দেখা রয়েছে যারা এরকমভাবে তাদের সংসারের দায় সংসারের ভার বহন করে গেছে। আর সেইখান থেকে যখন শতবর্ষের ঋত্বিক ঘটক নিয়ে আমরা যখন কাজ করতে শুরু করছি, তখন প্রথমেই মানে আসে মেঘে ঢাকা তারা, এবং মেঘে ঢাকা তারা করতে এই যখন এই স্পেসটা দেখি যে এই গলির মধ্যে সাজানোর ক্ষেত্রে, তো এই গলিটাতে ছোটো কলোনি করে তোলা হয় এবং মেঘে ঢাকা তারা কীভাবে আজও প্রাসঙ্গিক, সেই যে উদ্বাস্তুরা স্ট্রাগেল সেই সময়, এবং সেটা আজও চলে আসছে বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায়, সেটা মায়ানমার হোক সুদান হোক, তো এরকম আজ সেটাকে পুরো সমস্তভাবে সাজিয়ে আমাদের এই মণ্ডপটা গড়ে উঠেছে। আদর্শ বলে সারা বছরই কিছু না কিছু ভাবতেও থাকে, করতেও থাকে। ডেফিনেটলি পুজোর সময়টা একটু স্পেশাল হয়। এবছর আমাদের পরিকল্পনা ছিল যেহেতু ঋত্বিক ঘটকের শতবর্ষ সেটাকে তুলে ধরা। তো ওই ধরনের সেলিব্রিটিকে আমরা যে জন্য শুধু করতে পারছি আদর্শ বলি বেহালা শুধু আদর্শ বলি করছি বলে না, বেহালার মানুষের কাছে এটা একটা গর্বের বিষয়। তাই আমরা সর্বস্তরের মানুষের কাছে আমাদের আবেদন, আপনারা আমাদের সপরিবারের আসুন, সবাই মিলে সেটাকে এনজয় করুন, দেখুন এবং দেখে আমাদেরকে বলে যাবেন ঠিক ভুল সঠিক আগামী দিন চলার পথে অসুবিধা হবে।